Bismillahirrahmanirrahim. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Dear learners, I am back. You are most welcome to the English second paper class brought to you by Panjiri TV 24. And this is presented for Jagir Kamil Madrasa online class and Daud Kandi online school. Dear learners, I am Muhammad Abdul Salam Khan and I have been working as a lecturer at Jagir Kamil Madrasa, Daudkandi, Kumilla. Dear learners, how are you? I hope everybody are well. And I am also well by the grace of Almighty Allah subhanahu wa ta'ala. Dear learners, I have come with an interesting topics and today's topic is parts of speech. Dear learners, you know that parts of speech is an important topic in English grammar. প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা সর্বপ্রথম পার্টস অফ স্পিচ কাকে বলে সেটা আমরা জানব, and after that we will discuss more about parts of speech and its classification. প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের এই ক্লাস থেকে আমরা কি কি শিখব? আজকের ক্লাস থেকে আমরা শিখব পার্টস অফ স্পিচের ডিফিনিশন এবং পার্টস অফ স্পিচের ক্লাসিফিকেশন বা প্রকারভেদ, এবং আমরা আজকের ক্লাসে আরো শিখব পার্টস অফ স্পিচের যে ক্লাসিফিকেশন বা প্রকারভেদগুলো রয়েছে প্রত্যেকটি প্রকারের সংক্ষিপ্ত পরিচয় এবং এক্সাম্পলগুলো আমরা জেনে নিব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমরা সর্বপ্রথম পার্টস অফ স্পিচের ডেফিনিশন বা পরিচয় জেনে নিই। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, পার্টস অফ স্পিচ এই শব্দটা একটি কম্পাউন্ড শব্দ, যেটা তিনটা অংশ সমন্বয়ে গঠিত। একটা হচ্ছে পার্টস, আরেকটা হচ্ছে অফ, আরেকটা হচ্ছে স্পিচ। পার্টস শব্দের অর্থ হচ্ছে অংশ, পর্শন, স্টেপ। অফ এটা একটা প্রিপোজিশন, এর অর্থ হচ্ছে র বা এর, এটা একটা বিভক্তি। স্পিচ শব্দের অর্থ হচ্ছে বাক্য, সেন্টেন্স কিংবা স্পিচ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে পার্টস অফ স্পিচ শব্দের আবেদনিক অর্থ হলো বাক্যের অংশসমূহ, মানে হচ্ছে বাক্যাংশ। তাহলে যেটাকে আমরা বাংলায় বলি পদ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে পার্টস অফ স্পিচের একটা ছোট্ট সংজ্ঞা দেওয়া আছে যে এভরি সিঙ্গল ওয়ার্ড উই ইউজ ইন এ সেন্টেন্স, একটা সেন্টেন্সের মধ্যে বা একটা বাক্যের মধ্যে ব্যবহৃত প্রত্যেকটি একক শব্দকে ইজ কল্ড এ পার্টস অফ স্পিচ, তাকে পার্টস অফ স্পিচ বলা হয়। অর্থাৎ একটা বাক্যের মধ্যে ব্যবহৃত প্রত্যেকটি অর্থবোধক শব্দ হচ্ছে একটা পার্টস অফ স্পিচ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা নিশ্চয়ই বাংলা ব্যাকরণে পদ কাকে বলে সেটা জেনেছি। আমরা মনে আছে তোমাদের বাংলা ব্যাকরণে পদ কাকে বলে শিখেছ? বাক্যের অন্তর্গত প্রত্যেকটি অর্থবোধক শব্দকে বাংলায় পদ বলা হয়। তাহলে ইংরেজি সংজ্ঞাটা কেন ভিন্ন হবে? ইংরেজি সংজ্ঞাটাকে আমরা এভাবে বলতে পারি যে সেন্টেন্স বা বাক্যের অন্তর্গত প্রত্যেকটি মিনিংফুল ওয়ার্ডস বা অর্থবোধক শব্দকে আমরা পদ বা পার্টস অফ স্পিচ বলি। আর স্ক্রিনের মধ্যে যে ছোট্ট সংজ্ঞা, যেটা অনেক গুরুত্ব বহন করে, যে এভরি সিঙ্গেল ওয়ার্ড উই ইউজ ইন এ সেন্টেন্স, একটা বাক্যের মধ্যে ব্যবহৃত প্রত্যেক একক শব্দকে পার্টস অফ স্পিচ বলা হয়। আমরা নিচে উদাহরণগুলোর দিকে লক্ষ্য করি যে রায়হান ইজ এ গুড বয়, রায়হান ভালো ছেলে। এই বাক্যে রায়হান ইজ এ গুড বয়, এখানে 1 2 3 4 5 পাঁচটা শব্দ আছে এবং এটা বাক্যের মধ্যে থাকার কারণে প্রত্যেকটা এক একটা পার্টস অফ স্পিচ। হি গোজ টু স্কুল, সে স্কুলে যায়, এখানে হি গোজ টু স্কুল, প্রত্যেকটা এক একটা পার্টস অফ স্পিচ। শাফিন ইটস রাইস, শাফিন ভাত খায়, এখানে শাফিন ইটস রাইস, প্রত্যেকটা এক একটা পার্টস অফ স্পিচ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমরা জানতে পারলাম যে পার্টস অফ স্পিচ মানে হলো একটা বাক্যের মধ্যে ব্যবহৃত প্রত্যেকটি মিনিংফুল ওয়ার্ডই এক একটা পার্টস অফ স্পিচ।
প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, নিশ্চয়ই তোমাদের মনে প্রশ্ন জাগতে পারে যে তাহলে সেন্টেন্সের মধ্যে পার্টস অফ স্পিচ এবং ওয়ার্ডের মধ্যে পার্থক্য কি? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যদি আলাদা কোনো ইংরেজি শব্দ থাকে তাহলে সেটাকে আমরা ওয়ার্ড বলতে পারি, কিন্তু একটা বাক্যের মধ্যে ব্যবহৃত প্রত্যেকটা ওয়ার্ডই কিন্তু এক একটা পার্টস অফ স্পিচ। তাহলে বাক্যের মধ্যে যে শব্দগুলো থাকে সেটা হচ্ছে পার্টস অফ স্পিচ, আর আলাদাভাবে যদি কোনো শব্দ থাকে সেটাকে আমরা ওয়ার্ড বলতে পারি। এখানে আমরা এই পার্টস অফ স্পিচের যে উদাহরণগুলো দিয়েছি এগুলোর ব্যাখ্যা আমরা এখানে সংক্ষিপ্ত আকারে দিয়ে ফেলছি, তোমরা স্ক্রিন থেকে দেখে নিতে পারো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই পর্যায়ে আমরা পার্টস অফ স্পিচের ক্লাসিফিকেশনস আলোচনা করব। Parts of speech কত প্রকার? There are 8 types of parts of speech according to their function in a sentence. একটা বাক্যের মধ্যে কাজের দৃষ্টিকোণ থেকে পার্টস অফ স্পিচ 8 প্রকার। 8 প্রকার কি কি? একটি হচ্ছে নাউন, যেটাকে আমরা বাংলায় বলি বিশেষ্য, প্রোনাউন, যেটাকে আমরা বাংলায় বলি সর্বনাম, অ্যাডজেক্টিভ, যেটাকে আমরা বাংলায় বলি নাম বিশেষ্য বা নামবাচক বিশেষ্য, ভার্ব, যেটাকে আমরা ক্রিয়া বা কাজ বলি, অ্যাডভার্ব, যেটাকে আমরা ক্রিয়া বিশেষণ বলি, প্রিপোজিশন, পদান্বয়ী অব্যয়, কনজাংশন, সংযোজক অব্যয়, ইন্টারজেকশন, আবেগসূচক অব্যয়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমরা পার্টস অফ স্পিচ যে 8 প্রকার এটা আমরা এক নজরে দেখে ফেললাম বাংলা অর্থ সহ। এখন তোমাদের মনে প্রশ্ন আসতে পারে যে বাংলায় পদ যেটা ইংরেজিতে পার্টস অফ স্পিচ, তাই তো বাংলায় পদ যদি 5 প্রকার হয় তাহলে ইংরেজিতে পার্টস অফ স্পিচ কেন 8 প্রকার? এখানে ইংরেজিতে কোন 3 প্রকার বেশি? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, নিশ্চয়ই তোমাদের মনে এই প্রশ্নের উদ্বেগ হয়, এই প্রশ্নের সৃষ্টি হয়, এবং এটা হওয়াটাই স্বাভাবিক। তাহলে তোমরা উত্তরটা জেনে নাও যে বাংলায় যেটাকে আমরা বিশেষ্য বলি ইংরেজিতে সেটা হচ্ছে নাউন, বাংলায় যেটাকে সর্বনাম বলি ইংরেজিতে সেটা হচ্ছে প্রোনাউন। অ্যাডজেক্টিভটা একটু পরে বলছি। বাংলা যেটাকে ক্রিয়া বলি ইংরেজিতে সেটা হচ্ছে অ্যাডভার্ব। এখন বাংলায় যেটাকে অব্যয় বলি ইংরেজিতে সেটা হচ্ছে প্রিপোজিশন, কনজাংশন এবং ইন্টারজেকশন। অর্থাৎ ইংরেজিতে প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন এই তিনটা মিলে বাংলায় হচ্ছে অব্যয়। তাহলে এখানে দুটা কমে গেল। আর বাংলায় আমরা বিশেষণ বলি যেটাকে ইংরেজিতে বলা হয় অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্ব। অ্যাডজেক্টিভ হচ্ছে নাম বিশেষণ আর অ্যাডভার্ব হচ্ছে ক্রিয়া বিশেষণ। তাহলে এই দুইটাই বাংলায় হচ্ছে একটা। এভাবে আমরা ইংরেজিতে 8টা এবং বাংলায় 5টা বিভক্ত করতে পারি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এতক্ষণ তোমরা নিশ্চয়ই বুঝতে পারলে যে ইংরেজিতে যেই 3 প্রকার বেশি সেটা কোন 3 প্রকার। সেটা হচ্ছে বাংলা যেটাকে আমরা অব্যয় বলি ইংরেজিতে সেটা হচ্ছে প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন এই তিনটা মিলে বাংলা হচ্ছে অব্যয়। বাংলা যেটাকে আমরা বিশেষণ বলি ইংরেজিতে সেটাকে আমরা অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্ব বলতে পারি। অ্যাডজেক্টিভ হচ্ছে নাম বিশেষণ, নামবাচক বিশেষণ, আর অ্যাডভার্ব হচ্ছে ক্রিয়া বিশেষণ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমরা বাংলার সাথে ম্যাচিং করে আমরা পার্টস অফ স্পিচ এবং পদের সমন্বয় সাধন করলাম। নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই পর্যায়ে আমরা 8 প্রকার পার্টস অফ স্পিচের সংক্ষিপ্ত পরিচয় উদাহরণ সহকারে আমরা জেনে নিতে চাই। প্রথমে আছে নাউন বা বিশেষ্য। নাউন কাকে বলে? নাউন মানে হচ্ছে নাম বা বিশেষ্য। নাউন রেফার্স টু এনি কাইন্ড অফ নেম। নাউন নির্দেশ করে যে কোনো প্রকারের নাম, অর্থাৎ আমাদের এই পৃথিবীতে যত নাম আছে সবগুলাই নাউনের অন্তর্ভুক্ত। হোয়াটএভার উই আর সিইং অর ওয়াচিং অ্যারাউন্ড আস, আমাদের চারপাশে যা কিছু আমরা দেখি সব কিছুই হচ্ছে নাউন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা স্ক্রিন দেখতে পাচ্ছ ছোট্ট করে একটা সংজ্ঞা দেওয়া আছে ইটালিক ভাবে, ইটালিক ফন্টে। সেটা হচ্ছে নাউন্স আর ইউজ টু নেম পারসন। নাউন ব্যবহৃত হয় ব্যক্তির নামের ক্ষেত্রে, থিংস বস্তুর নামের ক্ষেত্রে, অ্যানিমেল প্রাণীর নামের ক্ষেত্রে, ইভেন্টস কোনো ঘটনার ক্ষেত্রে, প্লেসেস কোনো স্থানের ক্ষেত্রে, অ্যান্ড আইডিয়াস কোনো ধারণার ক্ষেত্রে। তাহলে আমরা জানতে পারলাম নাউন হচ্ছে কোনো কিছুর নাম, আমাদের চারিপাশে যা কিছু আমরা দেখি শুনি সবগুলি হচ্ছে নাউনের অন্তর্ভুক্ত, এবং সেটা ব্যক্তির নাম হতে পারে, বস্তুর নাম হতে পারে, প্রাণীর নাম হতে পারে,
সংখ্যার নাম নাম হতে পারে, ঘটনার নাম হতে পারে, ঘটনার নাম হতে পারে, স্থানের নাম হতে পারে এবং আইডিয়া বা ধারণার নাম হতে পারে। যদি এগুলো হয় তাহলে আমরা নিশ্চিন্তে বুঝে নিব ইট ইজ নাউন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এতক্ষণ তোমরা নাউনের সংজ্ঞাটা বিভিন্ন অ্যাঙ্গেল থেকে তোমরা বুঝতে পারলে। এ পর্যায়ে আমরা উদাহরণ মাধ্যমে আরো একটু ক্লিয়ার করতে চাই। যেমন করিম ডাজ নট লাইক টু গো টু স্কুল। করিম স্কুলে যেতে পছন্দ করে না। এখানে ইউলু কালারের যে লেখাটা আছে করিম, এটা একটা ব্যক্তির নাম বোঝানো হয়েছে, সুতরাং ইট ইজ নাউন। কুয়েত ইজ এ মুসলিম কান্ট্রি। কুয়েত হচ্ছে একটা মুসলিম প্রধান দেশ। এখানে কুয়েত ইউলু কালারে কুয়েত লেখা, এটা একটা দেশের নাম, সুতরাং স্থানের নাম, এটা হচ্ছে নাউন। ডায়মন্ড ইজ ভেরি ভ্যালুয়েবল। ডায়মন্ড বা হীরা হচ্ছে খুবই মূল্যবান। এখানে এই ইয়েলো কালারের ডায়মন্ড লেখা, এটা একটা পদার্থের নাম, সুতরাং নাম যেহেতু বোঝানো হয়েছে আমরা এটাকে নিঃসন্দেহে নাউন বলতে পারি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এতক্ষণ আমরা নাউনের সংজ্ঞা এবং উদাহরণ শিখতে পারলাম। এই পর্যায়ে আমরা প্রোনাউনের পরিচয় জেনে নিই। প্রোনাউন মানে হচ্ছে সর্বনাম। প্রো মানে হচ্ছে পরিবর্তে, ইনস্টেড অফ। নাউন হচ্ছে বিশেষ্য, বিশেষ্যের পরিবর্তে, অর্থাৎ বিশেষ্যের পরিবর্তে যেটা ব্যবহৃত হয় সেটাই হচ্ছে প্রোনাউন। যেমন দ্য ওয়ার্ড হুইচ উই ইউজ ইনস্টেড অফ নাউন ইজ কল্ড প্রোনাউন। অর্থাৎ যেই শব্দটা, দ্য ওয়ার্ড, যে শব্দটা হুইচ উই ইউজ ইনস্টেড অফ নাউন, নাউনের পরিবর্তে যেই শব্দটা আমরা ইউজ করি ইজ কল্ড প্রোনাউন, তাকে প্রোনাউন বলা হয়। তাহলে আমরা বুঝতে পারলাম প্রোনাউন কাকে বলে। নাউনের পরিবর্তে যা ব্যবহৃত হয় সেটাই হচ্ছে প্রোনাউন। আমরা নিচে উদাহরণের মাধ্যমে একটু লক্ষ্য করি। যেমন এখানে প্রথম উদাহরণটা দেওয়া আছে, করিম ইজ এ গুড বয়। করিম ভালো ছেলে। এখানে করিমটা হচ্ছে নাউন, যেহেতু এটা নাম বোঝানো হয়েছে। এরপরে সেকেন্ড এক্সাম্পলের দিকে যদি তোমরা লক্ষ্য করো, যে হি গোজ টু স্কুল এভরিডে। সে প্রত্যেকদিন স্কুলে যায়। এখানে হি বলতে করিমকে বোঝানো হয়েছে। এখানে করিম উল্লেখ না করে হি ব্যবহৃত হয়েছে, তাহলে হি হচ্ছে প্রোনাউন, অর্থাৎ নাউন বা নামের পরিবর্তে হি ব্যবহৃত হয়েছে, সুতরাং হি হচ্ছে প্রোনাউন। উই শুড টেক কেয়ার অফ আওয়ার চিলড্রেন। আমরা আমাদের শিশুদেরকে টেক কেয়ার করার, যত্ন নেওয়া উচিত। এখানে আমাদের প্রত্যেকের আলাদা নাম আছে, রহিম, করিম, রায়হান, এবং প্রত্যেকের নামটা হচ্ছে নাউন। আর আমাদের প্রত্যেকের নামের পরিবর্তে উই শব্দটা ইউজ করা হয়েছে, তাহলে নামের পরিবর্তে উই শব্দ ইউজ করার কারণে এই উই হচ্ছে প্রোনাউন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এতক্ষণ আমরা প্রোনাউনের সংজ্ঞা এবং উদাহরণ জানলাম, এবং মূল কথা হলো নাউন বা বিশেষ্য বা নামের পরিবর্তে যা ব্যবহৃত হয় সেটাই হচ্ছে প্রোনাউন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই পর্যায়ে আমরা অ্যাডজেক্টিভ কাকে বলে সেটা আমরা শিখব। অ্যাডজেক্টিভ মানে হচ্ছে নাম বিশেষণ। আমরা অ্যাডজেক্টিভ মানে হচ্ছে বিশেষণ, নাউনের বা প্রোনাউন সম্পর্কে অতিরিক্ত কোনো তথ্য অ্যাড করা। আমরা একটু স্ক্রিনে দেখানো উদাহরণ সংজ্ঞাটা আমরা দেখে নিতে পারি, যে অ্যাডজেক্টিভস কোয়ালিফাই অনলি নাউন অর অ্যান্ড প্রোনাউন। অ্যাডজেক্টিভস শুধুমাত্র নাউন এবং প্রোনাউনকে কোয়ালিফাই করে, বিশেষিত করে। ইট স্পেসিফাইজ দ্য কোয়ালিটি, নাম্বার অ্যান্ড সাইজ অফ নাউন অর প্রোনাউন। ইহা অর্থাৎ অ্যাডজেক্টিভ স্পেসিফাই করে নাউন অথবা প্রোনাউনের কোয়ালিটি, গুণকে, নাম্বার, সংখ্যাকে, অ্যান্ড সাইজ এবং আকার আকৃতিকে। অর্থাৎ আমরা বুঝতে পারলাম যে নাউন এবং প্রোনাউনের কোয়ালিফাই যে শব্দ দ্বারা বর্ণনা করা হয় সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ, এবং সেটা নাউন এবং প্রোনাউনের গুণ, সংখ্যা এবং পরিমাপকে নির্দেশ করে। ইট ডেসক্রাইবস অ্যাবাউট নাউন্স অর প্রোনাউন্স। অ্যাডজেক্টিভ নাউন এবং প্রোনাউনকে ডেসক্রাইব করে, বর্ণনা করে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এতক্ষণ অ্যাডজেক্টিভের পরিচয়টা জানলাম। এবার আমরা উদাহরণের মাধ্যমে আরেকটু ক্লিয়ার হই। এখানে লেখা আছে নাইমা ইজ এ বিউটিফুল। এখানে এই যে ব্লু কালারের যে শব্দটা দেওয়া আছে এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। কারণ হচ্ছে কি, কারণ নাইমা এটা একটা নাউন এবং তার গুণ বর্ণনা করা হয়েছে বিউটিফুল শব্দ দ্বারা। আর নাউনের গুণ বর্ণনা করা হয় যে শব্দ দ্বারা সেটাকে আমরা অ্যাডজেক্টিভ বলি। শুধু নাউন নয়,
প্রোনাউনের গুণ, দোষ, সংখ্যা, পরিমাপ বর্ণনা করলে আমরা সেটাকে অ্যাডজেক্টিভ বলতে পারি। দ্বিতীয় উদাহরণের দিকে লক্ষ্য করো, হি হ্যাজ 3 রেড পেন্স, তার 3টা লাল কলম আছে। এখানে 3টা এখানে সংখ্যা বোঝানো হয়েছে, নাম্বার বোঝানো হয়েছে, আর সেটা বোঝানো হচ্ছে কি হি মানে তার, অর্থাৎ না এখানে প্রোনাউন বোঝানো হয়েছে। তাহলে প্রোনাউনের গুণ, সংখ্যা এবং পরিমাপ যদি বোঝানো হয় তাহলে তাকেও আমরা অ্যাডজেক্টিভ বলি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এতক্ষণ আমরা অ্যাডজেক্টিভের সংজ্ঞা এবং উদাহরণটা আমরা শিখলাম। মোট কথা হলো নাউন কিংবা প্রোনাউনের দোষ, গুণ, সংখ্যা, অবস্থান যেই ওয়ার্ড দ্বারা, যে পার্টস অফ স্পিচ দ্বারা প্রকাশ করে সেটাই হচ্ছে অ্যাডজেক্টিভ। এই পর্যায়ে আমরা শিখব ভার্ব কাকে বলে। ভার্বের বাংলা অর্থ হচ্ছে ক্রিয়া বা কাজ। ভার্ব ইজ অ্যান ইম্পর্টেন্ট পার্টস অফ স্পিচ। ভার্ব হচ্ছে একটা বাক্যের গুরুত্বপূর্ণ অংশ। উইদাউট ভার্ব নো সেন্টেন্স ক্যান বি ফর্মড। ভার্ব ছাড়া কোনো সংখ্যাই গঠিত হতে পারে না। ইট শোজ এ ফিজিক্যাল অর মেন্টাল অ্যাকশন। এটা ফিজিক্যাল এবং মেন্টাল অ্যাকশন প্রদর্শন করে। ভার্ব অলওয়েজ বিলিভস ইন ডুইং অ্যান্ড অ্যাকশনস। ভার্ব সবসময় কোনো কাজ করে, যে কোনো অ্যাকশনটাকে সংগঠিত হওয়া এটা বিশ্বাস করে। তাহলে আমরা উপরের মাধ্যমে বুঝতে পারলাম যে ভার্ব হচ্ছে কোনো কাজ করাটাই হচ্ছে ভার্ব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কোনো কাজ না করাটাও কিন্তু ভার্ব। আমরা নিচের উদাহরণের মাধ্যমে লক্ষ্য করি যে উই প্লে ক্রিকেট, আমরা ক্রিকেট খেলি। এখানে ব্লু কালারের যে শব্দটা আছে প্লে, এটা অর্থ খেলা করা, অর্থাৎ এখানে একটা কাজ সংগঠিত হয়েছে, সুতরাং এই প্লে হচ্ছে ভার্ব। হি রাইটস এ লেটার, সে একটা চিঠি লিখে। এখানে ব্লু কালারের যে রাইটস আছে লেখা, এটা একটা কাজ বোঝানো হয়, সুতরাং এখানে রাইটস হচ্ছে ভার্ব। হি গেভ মি এ গ্লাস অফ ওয়াটার, সে এক গ্লাস পানি আমাকে দিয়েছে। এখানে গ্যাপ পাস্ট টেন্স, এখানে একটা কাজ করা বোঝানো হয়েছে, সুতরাং এই গ্যাপটা ভার্ব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এতক্ষণ আমরা বুঝতে পারলাম ভার্ব হচ্ছে যা দ্বারা কোনো কাজ সংগঠিত হয়, সেটাই হচ্ছে ভার্ব। ভার্ব ইজ এ অ্যাকশন ওয়ার্ড। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই পর্যায়ে আমরা অ্যাডভার্ব কাকে বলে সেটা শিখব। অ্যাডভার্ব ভার্ব মানে হচ্ছে ক্রিয়া। এই ক্রিয়া বা ভার্ব সম্পর্কে অতিরিক্ত তথ্য অ্যাড করাটা হচ্ছে ক্রিয়া বিশেষণ। আমরা স্ক্রিনে দেখানো সংজ্ঞাটি যদি একটু লক্ষ্য করি, যে the word that usually modifies the verb, adjective and or other adverb is known as an adverb. The word, যে শব্দটা that usually modifies, যেটা সাধারণত মডিফাই করে the verb, ভার্বকে, অর্থাৎ যে ওয়ার্ডটা ভার্বকে মডিফাই করে, অ্যাডজেক্টিভকে মডিফাই করে, or other adverb অথবা অন্য আরেকটি অ্যাডভার্বকে মডিফাই করে, is known as an adverb, সেটাই অ্যাডভার্ব হিসাবে পরিচিত। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, অর্থাৎ যে শব্দটা কোনো ভার্বকে মডিফাই করবে, কোনো অ্যাডজেক্টিভকে মডিফাই করবে, অথবা অন্য কোনো অ্যাডভার্বকে মডিফাই করবে, সেই ওয়ার্ডটাকে আমরা অ্যাডভার্ব বা ক্রিয়া বিশেষণ বলি। যেমন ভেরি, স্লোলি, ওয়েল, কেয়ারফুলি, এই শব্দগুলো এক একটা অ্যাডভার্ব। কারণ কি, এগুলা কোনো কোনো ক্ষেত্রে বাক্যের মধ্যে ভার্বকে মডিফাই করে, অ্যাডজেক্টিভকে মডিফাই করে, অথবা অ্যাডভার্বকে মডিফাই করে। নিচে আমরা উদাহরণগুলোর দিকে লক্ষ্য করি। যেমন হি আস্কড মাই নেম জেন্টলি, সে আমার নামটা জিজ্ঞেস করেছে খুবই জেন্টলি, ভদ্রভাবে। এখানে জেন্টলি এটা হচ্ছে অ্যাডভার্ব। she walks slowly, সে আস্তে আস্তে হাঁটছে। এখানে ভার্বের দোষ গুণ বোঝানো হয়েছে, ভার্বকে মডিফাই করেছে। she bought a very long dress, সে অত্যন্ত লম্বা একটা পোশাক কিনে এনেছে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমরা বুঝতে পারলাম যে অ্যাডভার্ব হচ্ছে এমন এক প্রকার পার্টস অফ স্পিচ যেটা কোনো ভার্বকে মডিফাই করবে, কোনো অ্যাডজেক্টিভকে মডিফাই করবে, অথবা অন্য আরেকটি অ্যাডভার্বকে মডিফাই করবে। যদি এভাবে মডিফাই করে তাহলে সেটাকে আমরা অ্যাডভার্ব বলতে পারি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই পর্যায়ে আমরা প্রিপজিশন কাকে বলে সেটা শিখব। প্রিপজিশন, প্রি মানে হচ্ছে পূর্বে, পজিশন মানে হচ্ছে অবস্থান, পূর্বে অবস্থান। এটা আমরা শাব্দিকভাবে অর্থটা জানলাম।
প্রিপজিশনের বাংলা অর্থ হচ্ছে পদান্বয়ী অব্যয়। প্রিপজিশন, কনজাংশন, ইন্টারজেকশন তিনটাই অব্যয়, তবে প্রিপজিশন মানে হচ্ছে পদান্বয়ী অব্যয়। প্রিপজিশন কাকে বলে? আমরা স্ক্রিনে দেখানো সংজ্ঞাটি যদি লক্ষ্য করি, যে প্রিপজিশন ডিফাইন্স দ্য রিলেশনশিপ বিটুইন নাউন অর প্রোনাউন। প্রিপজিশন নির্দেশ করে দ্য রিলেশনশিপ বিটুইন নাউন অর প্রোনাউন, নাউন অথবা প্রোনাউনের মাঝে রিলেশনশিপ ব্যাখ্যা করে, নির্দেশ করে উইথ অ্যানাদার ওয়ার্ড ইন এ সেন্টেন্স, একটা বাক্যের মধ্যে অন্য শব্দের সাথে। অর্থাৎ একটা বাক্যের মধ্যে নাউন বা প্রোনাউনের সাথে অন্য আরেকটি শব্দের সম্পর্ক নির্দেশ করে যে পার্টস অফ স্পিচ, সেটাই হচ্ছে প্রিপজিশন। ইট ওয়ার্কস অ্যাজ এন কানেক্টর, এটা একটা কানেক্টর বা সংযোজক হিসাবে কাজ করে, অ্যান্ড স্পেসিফাইজ দ্য লোকেশন অর এ লোকেশন ইন টাইম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা প্রিপজিশনের যে সংজ্ঞাটা শিখলাম, এটা যদি আমরা সহজ করে বলি, যে প্রিপজিশন হচ্ছে এমন এক ধরনের পার্টস অফ স্পিচ যেটা একটা বাক্যের মধ্যে ব্যবহৃত কোনো নাউন বা প্রোনাউনের সাথে অন্য আরেকটি ওয়ার্ডকে সম্পর্ক নির্দেশ করে, সেটাই হচ্ছে প্রোনাউন, প্রিপজিশন, দুঃখিত, প্রিপজিশন। এক্সাম্পল, দ্য বুক ইজ অন দ্য টেবিল, বইটি টেবিলের উপরে। এখানে এই যে ব্লু কালারের যে শব্দটা আছে অন, এটা প্রিপজিশন। কারণ কি? এটা প্রোনাউন বা নাউনের সাথে বাক্যের অন্য শব্দগুলোর মধ্যে সম্পর্ক স্থাপন করেছে। রহিম ইজ হাইডিং বিহাইন্ড দ্য ট্রি, রহিম গাছের পিছনে লুকাচ্ছে। এখানে ব্লু কালারের যে শব্দটা আছে বিহাইন্ড, পিছনে, এটা প্রিপজিশন। দ্য গার্ল ব্রট এ লেটার ফর মি, বালিকাটি একটি চিঠি আমার জন্য এনেছে। ফ্রম দ্য টিচার, শিক্ষকের কাছ থেকে। হু টট আস ইংলিশ, যে আমাদেরকে ইংরেজি শিক্ষা দিয়েছে। এখানে ফ্রম, ব্লু কালারের যে শব্দটা ফ্রম, এটা হচ্ছে প্রিপজিশন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এতক্ষণ আমরা প্রিপজিশনের সংজ্ঞা এবং উদাহরণ আমরা শিখলাম, এবং আমরা যদি সহজ করে বলি তাহলে প্রিপজিশন হচ্ছে এমন এক প্রকার পার্টস অফ স্পিচ যেটা বাক্যে ব্যবহৃত কোনো নাউন বা প্রোনাউনকে অপর একটি শব্দের সাথে রিলেশনশিপকে মেনটেন করে, স্থাপন করে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এ পর্যায়ে আমরা কনজাংশনের পরিচয় জেনে নিব। কনজাংশন শব্দের বাংলা অর্থ হচ্ছে সংযোজক অব্যয়। Usually, a conjunction joins the word with another word, joins a sentence with another sentence. It is a connector. প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সাধারণত কনজাংশন একটা শব্দের সাথে আরেকটা শব্দকে যুক্ত করে, একটা বাক্যের সাথে আরেকটা বাক্যকে যুক্ত করে, এবং এটা একটা কানেক্টর। ইট লিঙ্কস ওয়ার্ডস, সেন্টেন্স, ফ্রেজ এন্ড ক্লোজ। এটা শব্দ, বাক্য, ফ্রেজ অথবা ক্লোজকে একত্রিত করে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা নিশ্চয়ই কানেক্টর কাকে বলে সেটা তোমরা জেনে থাকবে, কিংবা পরবর্তীতে কানেক্টর সম্পর্কে, ফ্রেজ এবং ক্লোজ সম্পর্কে আলাদা লেসন তৈরি করব। তো আমরা যেটা বলতে চাচ্ছি, যে কনজাংশন আমরা কখন একটা বাক্যকে, একটা বাক্যের মধ্যে একটা শব্দকে, পার্টস অফ স্পিচকে কনজাংশন বলবো, যখন যেই পার্টস অফ স্পিচ একটা শব্দের সাথে আরেকটা শব্দকে যুক্ত করে, একটা বাক্যের সাথে আরেকটা বাক্যকে যুক্ত করে, একটা ফ্রেজের সাথে আরেকটা ফ্রেজকে যুক্ত করে, একটা ক্লোজের সাথে আরেকটা ক্লোজকে যুক্ত করে, যেই পার্টস অফ স্পিচ, সেটাই হচ্ছে কনজাংশন। কনজাংশন অনেকটা ঘটকের কাজ করে। ঘটক যেমন জায়া এবং পতিকে একত্রিত করে, একটা ছেলে একটা মেয়েকে একত্রিত করে পবিত্র বিবাহে বন্ধনে আবদ্ধ করে, অনুরূপভাবে কনজাংশন ঠিক সেই ঘটক পাখির সেই কাজটি করে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা উদাহরণের মাধ্যমে লক্ষ্য করি যে সাইফ অ্যান্ড সৌরভ আর গুড ফ্রেন্ড। সাইফ এবং সৌরভ তারা ভালো বন্ধু। এখানে সাইফ এবং সৌরভ দুইটা শব্দ, এই দুটো ওয়ার্ডকে একত্রিত করেছে অ্যান্ড, সুতরাং এই অ্যান্ড হচ্ছে কনজাংশন। আকাশ ইজ এ বয় বাট মৌ ইজ এ গার্ল। আকাশ ইজ এ বয়, এটা একটা সেন্টেন্স, এবং মৌ ইজ এ গার্ল, সে হচ্ছে, মৌ হচ্ছে একটা বালিকা, এটা আরেকটা সেন্টেন্স, এবং এই দুইটা সেন্টেন্সকে যুক্ত করেছে বাট, সুতরাং এই পার্ট হচ্ছে সংযোজক অব্যয়, যেটাকে আমি ইংরেজিতে কনজাংশন বলি। শি গেভ মি দ্য লেটার, সে আমাকে একটা চিঠি দিয়েছে, অ্যান্ড দেন শি কুইকলি, এবং সে
দ্রুত স্থান ত্যাগ করেছে। তো এখানে she gave me the letter, এটা একটা ক্লোজ, এবং then she quickly, এটা হচ্ছে আরেকটা, এখানে একটা শব্দ আছে went quickly হবে। তো যাই হোক, এই দুইটা ফ্রেজকে, দুইটা ক্লোজকে and যুক্ত করেছে, সুতরাং and হচ্ছে কনজাংশন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এতক্ষণ আমরা কনজাংশনের সংজ্ঞা এবং উদাহরণ জানলাম। আমরা যদি সহজ করে বলি যে কনজাংশন হচ্ছে এমন এক প্রকার পার্টস অফ স্পিচ যেটা দুইটি শব্দকে একত্রিত করে, দুটি সেন্টেন্সকে একত্রিত করে, অথবা দুইটা ফ্রেজকে একত্রিত করে, অথবা দুইটা ক্লোজকে একত্রিত করে। যদি এই কাজটা করে তাহলে সেটা হচ্ছে কনজাংশন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই পর্যায়ে আমরা ইন্টারজেকশন কাকে বলে সেটা শিখব। ইন্টারজেকশন মানে হচ্ছে আবেগসূচক অব্যয়। ইন্টারজেকশন মানে হচ্ছে আবেগসূচক অব্যয়। তো এটার সংজ্ঞাটা হচ্ছে, স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ, ইট এক্সপ্রেসেস স্ট্রং ফিলিংস, ইমোশনস অ্যান্ড সাডেন চেঞ্জেস অফ মাইন্ড। ইন্টারজেকশন প্রকাশ করে স্ট্রং ফিলিংস, শক্তিশালী অনুভূতি, ইমোশনস এবং একটা আবেগ, অ্যান্ড সাডেন চেঞ্জ অফ মাইন্ড, এবং মনের হঠাৎ পরিবর্তনটাকে নির্দেশ করে। তাহলে ইন্টারজেকশন কাকে বলে? এটা হচ্ছে মনের স্ট্রং ফিলিংস, ইমোশন, আবেগ, অথবা মনের হঠাৎ পরিবর্তন, এটাকে যে শব্দ দ্বারা নির্দেশ করা হয় সেটা হচ্ছে ইন্টারজেকশন। ইট মে বি সাডেন হ্যাপিনেস অর স্যাডনেস। এটা হচ্ছে হঠাৎ যে মনের পরিবর্তন, সেটা ভালো হতে পারে অথবা খারাপও হতে পারে। এক্সাম্পল, এলাস হার ফাদার ইজ ডেড। আহা, তার পিতা মারা গিয়েছে। এখানে এলাস, এখানে দুঃখ বুঝিয়েছে, হঠাৎ মনের পরিবর্তন হয়েছে। হুররা, উই হ্যাভ ওন দ্য গেম। ওহে, আমরা খেলায় জিতে গেছি। এখানে হুররা শব্দটা দ্বারা হঠাৎ মনের পরিবর্তন বোঝানো হয়েছে, সুতরাং এটা হচ্ছে ইন্টারজেকশন। ওহ, হোয়াট এ বিউটিফুল গার্ল শি ইজ। আহ, তাহলে এখানে ও শব্দটা হচ্ছে ইন্টারজেকশন। কারণ কি? কারণ হচ্ছে ইন্টারজেকশন দ্বারা আমরা আবেগ, অনুভূতি, ইমোশন, মনের হঠাৎ পরিবর্তন, এগুলো নির্দেশ করতে পারে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এতক্ষণ আমরা পার্টস অফ স্পিচ এবং তার 8টি প্রকার উদাহরণ সহ আমরা জেনে নিলাম। এরপর যে তোমাদের জন্য ছোট্ট একটা হোমওয়ার্ক আছে, সেটা হচ্ছে করোনা ভাইরাস সম্পর্কে একটা ছোট্ট আর্টিকেল। করোনা ভাইরাস ডিজিজ, যেটাকে আমরা কোভিড-19 বলি, এই করোনা ভাইরাস ডিজিজ ইজ অ্যান ইনফেকটিয়াস ডিজিজ। এটা হচ্ছে একটা সংক্রামক রোগ কাজড বাই নিউলি ডিসকভার্ড করোনা ভাইরাস, যেটা নতুন আবিষ্কৃত করোনা ভাইরাসের দ্বারা কারণে হয়। মোস্ট পিপল ইনফেক্টেড উইথ দ্য কোভিড-19 ভাইরাস, অধিকাংশ মানুষই কোভিড-19 ভাইরাস দ্বারা আক্রান্ত হয়। তো যাই হোক, এই করোনা ভাইরাস সম্পর্কে এই আর্টিকেলটা তোমরা পড়বে, এবং প্রত্যেকটা বাক্যের মধ্যে যেই শব্দগুলো আছে প্রত্যেকটাই এক একটা পার্টস অফ স্পিচ। যেহেতু এটা বাক্যের মধ্যে আছে, এটা যদি আলাদা থাকতো, ডিসকভার আলাদা করোনা ভাইরাস থাকতো, তাহলে সেটাকে আমরা ওয়ার্ড বা শব্দ বলতে পারতাম। কিন্তু যেহেতু সেন্টেন্সের মধ্যে আছে, সুতরাং এটাকে আমরা পার্টস অফ স্পিচ বলতে পারি। তো তোমাদেরকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে কোন শব্দটা কোন প্রকার পার্টস অফ স্পিচ, কোন অংশটা কোন প্রকার পার্টস অফ স্পিচ, এটা তোমাকে আইডেন্টিফাই করতে হবে। কোনটা নাউন, কোনটা প্রোনাউন, কোনটা অ্যাডজেক্টিভ, কোনটা ভার্ব, কোনটা অ্যাডভার্ব, এভাবে আইডেন্টিফাই করে তোমরা লিখবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজকে আমাদের ক্লাসের শেষ পর্যায়ে চলে এসেছি। তোমরা আশা করি তোমাদের এই হোমওয়ার্কটা লিখে স্ক্রিনশট দিয়ে আমার ইমেল নাম্বারে পাঠিয়ে দিবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমাদের এই ক্লাসে তোমাদের থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। A lot of thanks for your sweet response. I must stop now with a hope of having chance to meet you in near future, inshallah. Allah Hafiz. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh.